করেই নি। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, সাউন্ড আসছে। সাউন্ডে কি হেডসেট ছাড়া প্রবলেম? থ্যাংক ইউ। এবারে শোনা যাচ্ছে। আমি যেটা বলছিলাম, ভেরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নোটবুক। আমি তোমাদের হিস্ট্রি টিচার শতভিষা মজুমদার। আমরা প্রতিদিন ক্লাস শুরু করার আগে একটা অফ টপিক পড়ি। আজকের অফ টপিকটা একটু আলাদা। আজকে আমার নিজস্ব কিছু বক্তব্য আছে, তোমাদের সবার কাছেই আছে, অনেক ধন্যবাদও দেওয়ার আছে। সেটার কারণ হচ্ছে যে অনেক অনেক বড় ইতিহাসবিদ মানে যারা অলমোস্ট হিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়ে গেছেন, যদিও ইতিহাসে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না, ঠিক আছে? তো ইতিহাসে যারা নোবেল প্রাইজ পেয়ে গেছেন তারা আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস করে দিয়েছেন যে আমি ভুল পড়াচ্ছি। ফার্স্ট অফ অল, আমি যে পয়েন্টটা বলেছি সেটা আমার স্টুডেন্টদেরকে এখনকার বর্তমানের এরিয়া বোঝানোর জন্য বলেছি। আমি ক্লাসে সেটা ক্লিয়ার করে দেবো আবারও। সেকেন্ড, আমার স্টুডেন্টদের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা নোটবুককে এবং নোটবুকের টিচারদেরকে সমর্থন করেছে। আমরা কিছু বলার আগে বা আমরা কতটা ঠিক আমরা কতটা ভুল সেটা জানানোর আগেই আমার এবং আমাদের স্টুডেন্টরা, নোটবুক ফ্যামিলি মেম্বার্সরাই গিয়ে তাদেরকে যথেষ্ট যোগ্য জবাব দিয়ে এসছে। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে বক্তব্য হচ্ছে, যদি আমরা ভুল পড়িয়ে থাকি তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন? মানে নোটবুক ক্লাস শুরু করবে, নোটবুক বাচ্চা কাচ্চাদেরকে সাহায্য করবে একটা পরীক্ষায় পাশ করার জন্য, আপনারা এসে ভুলটা ধরবেন এই জন্য অপেক্ষা করছিলেন? এছাড়া আর কোনো মানে মাথা ব্যথা ছিল না? এতই যদি স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তাহলে আগে কেন এই সাবজেক্টগুলো এই টপিকগুলো আপনারা পড়াননি? পশ্চিমবঙ্গে এই সাবজেক্টের ওপরে এইরকম ইনফরমেশন তাহলে আপনারা দেননি কেন? আর আমি সেই সকল হিস্টোরিয়ানদের কাছে কোশ্চেন করছি, যে কোনো বই খুলে একবার দেখবেন ওখানে অ্যাকচুয়ালি কোনো রাস্তার কথা বলাই হয়নি। এবং গুগলেও যদি আপনারা দেখেন, জাস্ট যেখান থেকে স্টার্ট করেছে স্টার্টিং পয়েন্ট এবং যেখানে এসে এন্ড করেছে সেই পয়েন্টটা দেওয়া থাকে। মাঝখানে আমি একটু অতিরিক্ত পড়াশুনো করে রাস্তাটা বুঝে যখন স্টুডেন্টদেরকে বুঝিয়ে তাদের মাথায় রাখার সুবিধার ব্যবস্থা করে দিচ্ছি, আপনাদের অমনি অসুবিধা হয়ে গেল। মানে এই জিনিসগুলো করে স্টুডেন্টদেরকে মানে ব্যতিব্যস্ত করে তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আটকে দেন কেন আপনারা? মানে এটাতে আপনারা কি ফায়দা পান? আমি যতদূর জানি আপনারাও ইতিহাসের শিক্ষক। ফার্স্ট অফ অল, আমি তো আপনাদের থেকে বয়সে ছোটই হব। প্রথমে রিকোয়েস্ট করব, একজন শিক্ষককে প্রথমে রেসপেক্ট করুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা বলুন ডাইরেক্টলি, কমেন্টে জানান, লাইভ চ্যাটে জানান। আমার স্টুডেন্টরা তো আমার কোনো ভুল হলে আমাকে লাইভ চ্যাটে কমেন্ট করে যে ম্যাম এটা হয়তো ভুল বলছেন। তো তাদেরও অনেকটা মানে বোধ বুদ্ধি আছে, যেটা হয়তো একজন শিক্ষক হয়েও আপনাদের হচ্ছে না। আপনারা আমারই স্ক্রিনশট নিয়ে বলছেন এই চ্যানেলে ভুল পড়াচ্ছে। মানে কেউ ত্রাণে খাবার দিচ্ছে আর সেখানে পাউরুটি দেওয়া হচ্ছে, তো আপনারা গিয়ে বলছেন শুকনো খাবার গলায় লেগে যাবে। তো মানুষগুলো যাতে মরে না যায় তার জন্য যে খাবার দিচ্ছে তাকে আটকাচ্ছেন, কিন্তু নিজেরা নড়বেন না। নিজেদের বক্তব্য কি না, একটা ভালো কাজ করছে নোটবুক, ব্যাস সবাই মিলে চলো ব্যাগড়া দিয়ে দিই। এটা আমার আপনাদের কাছে বিনম্র নিবেদন, মানে কি বলবো, মানে রিকোয়েস্ট, যে এই জিনিসটা করে নোটবুকে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করবেন না। আপনারা আপনাদের জায়গায় স্ব প্রতিষ্ঠিত, ছেলেমেয়েরা চেষ্টা করছে তাদেরকেও প্রতিষ্ঠিত করার জন্য। যদি কোনো ভুল হয় 100 বার জানাবেন, 100 বার কেন 1000 বার জানাবেন। এই টাইপের নোংরামির মাধ্যমে নিজের শিক্ষকতাকেও ছোট করবেন না আর একজন শিক্ষককেও ছোট করবেন না।
ঠিক আছে, এবার আমি অফ দ্য টপিক শুরু করি। অ্যান্ড আবার আমার স্টুডেন্টদের, নোটবুকের স্টুডেন্টদের আবার ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। এবার আমরা অফ দ্য টপিক শুরু করি। আজকের ডেট কি? আমরা সবাই জানি আজকে কি? ইন্টারন্যাশনাল যোগা ডে। এই বর্ষার মধ্যে কতটা যোগা হবে আমার ডাউট আছে, রাস্তাঘাটের যা অবস্থা কলকাতার। তবুও যারা নিয়মিত যোগা করে তাদের জন্য স্যালিউট। আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে। তো আমরা মডার্নে ফিরে আসি। আচ্ছা, যে ডাউটগুলো ছিল, ঠিক আছে, আমাকে কিছু স্টুডেন্ট জানিয়েছো, আমি তাদের কোয়ারিগুলো আগে মিটিয়ে নিই। ইন্দ্রিয় চক্রবর্তী, তুমি আমাকে মেল করেছিলে, তোমার একটা ডাউট ছিল, সেটা হচ্ছে ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া 1502 হবে, 1502 হবে না 1503 হবে? 1503 হবে, ঠিক আছে, তার পরেরটা গিয়ে 1505 হবে। যদি অপশনে দেখছো 1503 নেই তবে গিয়ে 1502 দাগিও, যদি দেখছো 1503 আছে তাহলে 1503ই করো, কেমন? অনেক পুনম দালালে দেখো 1503 আছে, কোথাও কোথাও 1502 আছে, পুনম দালাল সরি বনসালে 1502 আছে, কোথাও কোথাও 1503 আছে। ইভেন জীবন মুখার্জির বইতেও আমাকে স্টুডেন্টরা বলেছো যে আলাদা সাল আছে, ঠিক আছে। অনেকে আমাকে বলেছো যে 1500তেও বলা হয়েছে যে ফ্যাক্টরি হয়েছে, বাট একটা জিনিস গুলিও না, 1500তে যে ফ্যাক্টরিটা হয়েছে সেটাকে বলা হয় ইউরোপিয়ান ফ্যাক্টরি, এবং সেগুলো খুব একটা বড়ভাবে ইন্ডিয়াতে দাগ কাটেনি, বা ওই এরিয়াগুলোতে, ওই রিজিয়নগুলোতে দাগ কাটেনি, ঠিক আছে। তাই জন্য 1502 অথবা 1503 এই দুটো অপশনই কারেক্ট, যদি দেখছো সেই বুঝে আনসার করো। আচ্ছা, আর তোমাদের কারোর কোনো বক্তব্য আছে তাহলে বলো, আমি এগোবো। সানু, না, সুয়েজ ক্যানেল তখন ছিল না, সুয়েজ ক্যানেল তখন ছিল না। আর ট্রাস্ট মি, এটা কোশ্চেনে আসবে না যে শতবিশা মজুমদার পড়িয়েছে মডার্ন ইন্ডিয়াতে পর্তুগিজরা যে রাস্তা ধরে ভাস্কো ডা গামা যে পথে এসছে তখন ওখানে সুয়েজ ক্যানেল ছিল কিনা, এই কোশ্চেনটা আসবে না। তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি ওই ক্যানেল এরিয়াটা বুঝিয়েছি, নাহলে আমি জাস্ট যদি বলে দিতাম যে ধরো মেডিটেরিয়ান সি, তারপরেই রেড সি, তারপরে গালফ অফ পার্সিয়া, অ্যান্ড তারপরেই ইন্ডিয়ান ওশান অ্যান্ড ইন্ডিয়া, বা মালাবার কোস্টে ধরে এসছে, তাহলে কিন্তু তোমাদের কোনো বক্তব্যই থাকতো না। কিন্তু মাথায় জিনিসটা রাখা কি খুব সহজ হতো? ইতিহাস তোমরাই বলো ভুলে যাই ভুলে যাই ভুলে যাই, মনে রাখার কোনো রকম যদি টেকনিক ইউজ করা হয়, মানে আমি বলবো এসপ্ল্যানেডে যদি বলি আমি যে চৌরঙ্গীর মোড়, তাহলে আমাকে সবাই এসে এখন জিজ্ঞেস করবে, না 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 না, ওখানে তো চৌরঙ্গীর মোড় ছিল না ম্যাম, ওই সময় চৌরঙ্গীর মোড় ছিল? 2021-এ তো ওটা চৌরঙ্গীর মোড় ছিল না, ওটা তো এখন এসপ্ল্যানেড মোড় হয়ে গেছে। ব্যাপারটা একই জিনিস, আমি ওই জায়গাটা বোঝানোর জন্য বলেছি। সঞ্চারী স্পেকট্রামের এই ইনফরমেশনটা যেটা বলছো ভাস্কো ডা গামা 1501-এ এসছিল সেকেন্ড বার, এই তথ্যটা আমি বলবো নিও না, নিও না, কারণ 1498 থেকে 1499 অব্দি ভাস্কো ডা গামা 1 বছর ভারতবর্ষে ছিলেন, এবং 1502তেই ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে আসেন। তো আমি বলছি না স্পেকট্রাম ভুল, স্পেকট্রাম প্রচন্ড ভালো বই, বাট এই পার্টিকুলার ইনফরমেশন যেখানে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি ভাস্কো ডা গামা 1502তে এসছে, তো একটু মাথায় রেখো যে আমি একটু মানে পিএসসি ঘেঁষেই ব্যাপারটা বলেছি, তো 1502 মাথায় রেখো। সৌরভ, আমি তোমার ডাউটটাও ক্লিয়ার করে দিয়েছি, দেখো। ঠিক আছে, এবার আমরা তাহলে ক্লাস শুরু করি। সুয়েজ নিয়ে যাদের এত মাথা মাথা, একটু বুঝিয়ে দিই।
এই হচ্ছে তোমার মেডিটেরিয়ান সি, দেখা যাচ্ছে সবার? এই হচ্ছে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি হয়ে এই জায়গাটা ধরে এসছে। এবার আমরা এখানে রেড সি পাবো। এই পাশটা দেখো, মেডিটেরিয়ান সি, এটা মেডিটেরিয়ান সি হয়ে এই সরু ন্যারো রাস্তাটা ধরে এসছে, এখান থেকে সে এবারে রেড সিতে পড়বে। এই জায়গাটাই হচ্ছে বর্তমানে সুয়েজ ক্যানেল। মানে ব্যাপারটা হয়ে গেল যে আমি এসপ্ল্যানেড মোড় না বলে কেন চৌরঙ্গীর মোড় বলেছি, তখন ছিল ম্যাডাম ব্যাপারটা সেরকম। জাস্ট জিনিসটাকে মাথায় রাখার জন্য আমি তোমাদের বলেছিলাম ভূমধ্য সাগর ধরে সুইচ ক্যানেল দিয়ে পাস করে রেড সি দিয়ে এসেছে, ঠিক আছে? এবার কালকে একজন স্টুডেন্ট আমায় কোশ্চেন করেছিল, ওর কোশ্চেনের বেসটা আমার খুব ভালো লাগলো। সৌরভ, মনে হয় সৌরভ সরকার বলে, যে ম্যাডাম আমি রেড সি অবধি বুঝতে পারলাম, রেড সির পরে এই যে জায়গাটা, এই জায়গাটায় ওরা আসছে কি করে? ওটা তো বলছে গালফ অফ আডেন। একদম ঠিক, গালফ অফ আডেন। এই রকম জায়গায় হচ্ছে গালফ অফ আডেন, এই রকম জায়গায় হচ্ছে গালফ অফ আডেন। এই জায়গাটা মানে এই যে রেড সি ধরে আসছে, রেড সি ধরে এলো, এবার সুয়েজ ক্যানেল হয়ে রেড সি ধরে এলো, এই জায়গাটাকে বলে গালফ অফ আডেন। ও ঠিকই বলেছে, তুমি ঠিক বলেছো। বাট ভাস্কো ডা গামা প্রথম লোক যে ভারতবর্ষে যাওয়ার জলপথ রাস্তা আবিষ্কার করেছিলেন। কার সুবিধায় করেছিলেন, কে সাহায্য করেছিল আমরা জানি? গুজরাটি নেভিগেটর, জানি তো আমরা, আব্দুল মজিদ। এবার উনি 90 ডেজ লাগিয়েছিলেন ভাস্কো ডা গামা। আমি ওখানে কেন মেনশন করেছি গালফ অফ পার্সিয়া, সেটা হচ্ছে পার্সিয়া হচ্ছে এই জায়গাটা, গালফ অফ পার্সিয়া, পারস্য উপসাগর। দেখো ভাস্কো ডা গামা এই রুটে, এই রুট ধরে মালাবার কোস্টে গেছে। মাথাটাকে একটু খাটাবার চেষ্টা করো। আমি বলছি রেড সি ধরে গালফ অফ পার্সিয়া ধরে মালাবার উপকোস্টে গেছে, তার মানে এই নয় যে এখান থেকে যাওয়ার তো রাস্তা নেই ম্যাম। রেড সি দিয়ে বেরিয়েছে, গালফ অফ আডেন দিয়ে বেরিয়েছে, দেন এখান থেকে ঘুরে গালফ অফ পার্সিয়া ধরে তারপরে মালাবার উপকোস্ট মানে কোস্টের দিকে গেছে, মালাবার উপকূলে গেছে। এবারে বোঝা গেছে, সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা যে কিভাবে এসছে ভাস্কো ডা গামা। আর সুয়েজ ক্যানেলের ব্যাপারটা, সুয়েজ ক্যানেল তখন ছিল কি ছিল না? ছিল না। তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি এখানে সুয়েজ ক্যানেল বলেছি। সুয়েজের বদলে ওখানে অন্য ক্যানেলও থাকতে পারে তখনকার দিনে, ঠিক আছে? যাক, এবারে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার যে ভূমধ্য সাগর থেকে রেড সি, রেড সির পরে গালফ অফ পার্সিয়া, দেন ইন্ডিয়ান ওশান বা আরব সাগরের যে এরিয়াটায় ঢুকে যাচ্ছে, আরব সাগর হয়ে দেন মালাবার উপকূল। কোথায় এসেছিল? কালিকাট বন্দরে, ঠিক আছে? মালাবার উপকূলের কালিকাট বন্দরে এসেছিল 1498-এ। এই অবধি আমাদের সবার তাহলে ক্লিয়ার হলো তো? এবার আমরা আসি পর্তুগিজদের গভর্নর। এই পারপাস মাথায় রাখো, পর্তুগিজ গভর্নর ছিলেন বেসিক্যালি, ইতিহাস যদি ঘাটো, ইতিহাসের প্রশ্ন যদি ভাবো, প্রথম 3 জন গভর্নরই ইম্পর্টেন্ট। চতুর্থ গভর্নর থেকে ওদের কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয়নি ইতিহাসবিদদের হিসাবে। যদি WBCS এর কথা তো ছেড়েই দাও, যদি অন্যান্য PCS সার্ভিস অথবা UPSC সার্ভিসের কথাও ভাবো, 4th গভর্নরের শুধু নামটুকু জানা যায়। ইভেন অনেক বইতে 4th গভর্নরের নামও পাবে না, অনেক বইতে 4th গভর্নরের নাম পর্যন্ত তুমি মেনশন পাবে না, ইভেন ভালো ভালো UPSCর বইয়ে। তো আমরা জানবো প্রথম 3 জন গভর্নরের নাম, তাদের কি কি কাজ ছিল ইন্ডিয়াতে এসে, সমস্ত কিছু আমরা জানবো, ঠিক আছে? তো আর একটা আমরা কি জানি, আমাকে সবাই, অনেক স্টুডেন্ট বলেছো যে পর্তুগিজরা হলো তারা যারা সবার আগে এসছিল এবং সবার পরে গেছিল। সবার পরে কত সালে গেছিল? 1961-এ, যখন আমরা ইউনাইটেড টেরিটরি হিসেবে ঘোষণা করে দিলাম গোয়া আর দামানান্দিউকে। তো ওটা একটা অফ দ্য টপিক ব্যাপার। তো আমরা আসি পর্তুগিজ গভর্নর। আমি কি বলেছি? পর্তুগিজ গভর্নরের প্রথম যে পর্তুগিজ গভর্নর, তার নাম কি ছিল? ফ্রান্সিসকো ডি আলমেডা। এই পারপাস একটা জিনিস জেনে রাখো, আমি যতটুকু পড়াচ্ছি ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট। আই রিপিট, আমি যতটুকু পড়াচ্ছি ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট। এর বেশি আমাদের WBCS পারপাস দরকার নেই। অতিরিক্ত তথ্য এইটুকু ছোট্ট মাথায় আমরা রাখবো কি করে? আমি যতটুকু পড়াচ্ছি এইটুকুই রাখো। বেশি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসদের এই চ্যাপ্টার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলবো, বেশি বই ঘেটে বাছাবাছি করে বেশি তথ্যের দরকার নেই। যতটুকু পরীক্ষাতে আসে, যতটুকু এক্সাম ওরিয়েন্টেড, ততটুকু মাথায় রাখো।
তাহলে ফার্স্ট গভর্নর কে ফ্রান্সিসকো ডি আলমেডা। কোন সময় ছিলেন? 1505 থেকে 1509। ওনার টাইম পিরিয়ড হচ্ছে 1505 থেকে 1509। ঠিক আছে। আলমেডা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট পর্তুগিজ গভর্নর অথবা ভাইসরয়। যে যাহাই গভর্নর তাহাই কিন্তু ভাইসরয়। ঠিক আছে। ফার্স্ট গভর্নর যেটা পর্তুগিজদের কে ছিলেন? ফ্রান্সিসকো ডি আলমেডা ছিলেন। 3 বছরের জন্য ছিলেন, ফর আ টার্ম অফ 3 years, and sent with sufficient armed ships to protect Portuguese interests in India. মানে অস্ত্র শস্ত্র বোঝাই করে জাহাজ পাঠানো হয়েছিল। এই ক্ষেত্রে একটু জাস্ট মাথায় রেখো, মানে মনে রাখার জন্য নয়, জাস্ট জেনে রাখো, 13টা জাহাজ পাঠিয়েছিল। 13টা জাহাজ, 13টা জাহাজ ভর্তি করে শুধু অস্ত্র পাঠিয়েছিল আলমেডার সঙ্গে। কেন? যখন পর্তুগিজরা আসছে ইন্ডিয়ার সাথে, যদি তাদের অশান্তি ঝামেলা যুদ্ধ বিবাদ হয়, লড়ার জন্য নিজেদের দেশ থেকে 13টা জাহাজে ভর্তি অস্ত্র নিয়ে আলমেডা এসেছিল। আচ্ছা, হি অ্যাটাকড আরবিয়ানস। আমি কি বলেছিলাম? আবার যদি এই ম্যাপটায় আসি, এই যেটা আমরা আমাদের মালাবার কোস্ট, মালাবার কোস্ট এরিয়া, এখানে আমরা কালিকাটে ওরা এসে ঢুকেছে। এবার এই যে এই পোর্শনটা আরবিয়ান সি, ভারতের এই জায়গাটা, এই আরবিয়ান সিতে পুরোপুরি ডমিনেন্স ছিল কাদের? আরবদের। আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল তোমরা যে ম্যাম আরবরা কি এতটাই শক্তিশালী ছিল যে মানে অন্য কোনো ইউরোপীয় শক্তি ওদের সঙ্গে লড়াই করার কথা ভাবতে পারতো না? ইয়েস, অ্যাবসলিউটলি। এতটাই শক্তিশালী ছিল যে অন্য কোনো ইউরোপিয়ানসরা ওদের সঙ্গে লড়াই করার কথা ভাবতেও পারেনি। তাই জন্য যখন আরবিয়ানদের সঙ্গে যুদ্ধ ঝামেলা হলো, জলযুদ্ধ অবশ্যই, নৌযুদ্ধ হলো, এবং আরবিয়ানরা হেরে গেলেন, পর্তুগিজরা নিজেদেরকে সমুদ্রের স্বামী মানে লর্ড অফ সি ঘোষণা করে দিল, যে ওরাই সমুদ্রের সর্বসার্বা ঘোষণা করে দিল। আরবিয়ানদের হারানোর পর পর্তুগিজরাই প্রথম আরবিয়ানদের হারালো। এবার এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটা কে করলো? আলমেডা করলো। কে সে? ফার্স্ট গভর্নর। কি করলো? প্রথমে এসেই 1505 এসেই ও আরবিয়ানদের অ্যাটাক করে দিল, আর নিজেদের ট্রেড কঙ্কার করলো, মানে মজবুত করে নিজেদের ট্রেড বা ব্যবসা বাণিজ্য স্থায়ী করে দিল। এইটাকেই বলে আলমেডার ব্লু ওয়াটার নীতি। আমাকে একটু আগে একজন স্টুডেন্ট জানতে চাইছিলে ম্যাম ব্লু ওয়াটার নীতি বা ব্লু ওয়াটার পলিসি কি? এটা হচ্ছে বেসিক্যালি আলমেডা আরবদের সঙ্গে মানে যে অ্যাটাক করে যুদ্ধ জিতলো পর্তুগিজরা, সেটাকে বলছে ইতিহাসের পাতায় ব্লু ওয়াটার রুল বা ব্লু ওয়াটার পলিসি। অ্যাকচুয়াল ব্লু ওয়াটার পলিসি মানে হচ্ছে আমরাই মানে পর্তুগিজরাই সর্বেসর্বা। ওই এরিয়ার জলে কিছু যদি হয়, মানে তোমরা ব্যবসা বাণিজ্য করো, যুদ্ধ করো, যাই করো, তার প্রথম খবর তোমাকে পর্তুগিজ গভর্নরকে দিতে হবে। এবং ওই জলের ওই এরিয়াটায়, ভারতবর্ষের ওই পার্টিকুলার পার্ট এবং ওই সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং ওই আরবিয়ান সিতে যত ব্যবসা বাণিজ্য করবে তার কৈফিয়ত পর্তুগিজ কাউকে দেবে না। এটাই বেসিক্যালি আলমেডার ব্লু ওয়াটার নীতি। ইতিহাসের পাতায় কি আরবদের সঙ্গে যুদ্ধ করলো, কারণ আরবরা তখন সব থেকে শক্তিশালী ছিল আরবিয়ান সিতে, তাদেরকে হারিয়ে দিল, এবং এইটাকেই বলা হয় ব্লু ওয়াটার পলিসি। অ্যাকচুয়াল ব্লু ওয়াটার পলিসি হচ্ছে আমরাই সর্বেসর্বা, উই আর দ্য পর্তুগিজ, আমরাই সর্বেসর্বা অন্তত ওই এরিয়াটায়। এটাকেই বলছে আলমেডার ব্লু ওয়াটার পলিসি। আর কি করেছে দেখো, হি ডিফিটেড কম্বাইন্ড আর্মি অফ গুজরাট, মামলুক, ইজিপশিয়ান ফ্লিট। ফ্লিট মানে কি বলতো? জাহাজকেও ফ্লিট বলে, আবার উড়োজাহাজকেও ফ্লিট বলে। ফ্লিট থেকেই কথাটা এসছে এয়ারপ্লেনে, যেটা আমরা বলি ফ্লাইট। আমরা বলি না আমার ফ্লাইট আছে, ফ্লিট ব্যাপারটা হচ্ছে জাহাজ। ঠিক আছে। তো ইজিপশিয়ান আর গুজরাট, এইখানে আর একটা জিনিস তোমরা জেনে রাখো, অনেক বইতে পাবে না, জাস্ট নলেজের জন্য বলছি। অনেক হিস্টোরিয়ান মনে করে এই যে কম্বাইন্ড যে কি বলবো, এই যে ফোর্সটা যাদের সঙ্গে উনি লড়াই করলেন, এই যে গুজরাট বলছি আর ইজিপ্টের মামেলুক দেরকে বলছি, এদের সঙ্গে টার্কিরাও ছিল। কিছু কিছু হিস্টোরিয়ান বলে এদের সঙ্গে টার্কিরাও ছিল। মানে 3টে শক্তির মিলিত ফোর্সকে আলমেডা হারিয়ে দেন, যেটাকে আমরা কি বলি ব্যাটল অফ ডিউ বলি।
যেটাকে আমরা ব্যাটল অফ ডিউ বলি। এই যে তিনটে মিলিত শক্তি, এই এই তিনটে ফোর্স বা দুটো ফোর্স, গুজরাট আর ইজিপ্টের যে ফোর্সটাকে আলমেডা হারিয়ে দেয়, এই যুদ্ধটাকে আমরা বলি ব্যাটল অফ ডিউ। এই যে ব্যাটল অফ ডিউ জিতলেন উনি, তারপরেই কিন্তু দিউতে, মানে দামান দিউ আমরা জানি তো, দিউতে ওদের আধিপত্য বজায় শুরু হয়ে গেল আলমেডা আসার পর। আচ্ছা, পর্তুগিজ এম্পায়ার ইজ ইউজ টু কল, এটা জাস্ট নলেজের জন্য আমি জানিয়ে রেখেছি, হয়তো কোশ্চেন আসলেও আসতে পারে। এই যে পর্তুগিজদের সাম্রাজ্য, আলমেডা এলো, প্রথমে আরাবিয়ানদের অ্যাটাক করলো, তারপরে ত্রিশক্তির সঙ্গে যুদ্ধ করলো ব্যাটল অফ ডিউতে, এত কিছু যে হলো, এই যে সাম্রাজ্যটা স্থাপন করলো ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার কোথায়, মালাবার উপকূল, ঠিক আছে, বারবার মাথায় রাখো, মালাবার উপকূল, পুরো ইন্ডিয়া নয়, জাস্ট মালাবার কোস্ট। ওই সাম্রাজ্যটাকে পর্তুগিজরা বলতো এস্তাদো দি ইন্ডিয়া, এস্তাদো দি ইন্ডিয়া। অনেক অনেক জিকে কোশ্চেন আমি দেখেছি যে পর্তুগিজ এম্পায়ারকে কি বলা হতো, তাই আমি মেনশন করে দিয়েছি যে এস্তাদো দি ইন্ডিয়া। বাট WBCS এর সিভিল সার্ভিসে যে জিনিসটা আসবেই এরকম কোনো গ্যারেন্টি নেই, জাস্ট জেনে রাখো। আচ্ছা, এরপর কে এলেন সেকেন্ড গভর্নর, আলফানজো ডি আলবুকার্ক। এই মানে ফ্রান্সিসকো ডি আলমেডার নাম ভুলে গেলেও চলবে, এই নামটা ভুলে গেলে চলবে না। পর্তুগিজদের হিস্ট্রি ইন্ডিয়াতে মনে রাখতে গেলে সবার নাম ভুলে গেলেও চলবে, এর নাম ভুলে গেলে চলবে না, আলফানজো ডি আলবুকার্ক। একেই বলা হয় রিয়েল পর্তুগিজ এম্পায়ার দাঁড় করানোর জন্য প্রধান লোক, হি ইজ দ্য রিয়েল ফাদার। মানে ফ্রান্সিসকো ডি আলমেডা অনেক কিছু করেছে, কিন্তু এর গুণকীর্তি আরো অনেক বেশি। সব থেকে লঙ্গার পিরিয়ডের ধরে উনি ভাইসরয় ছিলেন ইন্ডিয়াতে, পর্তুগিজ ভাইসরয়। জিনিসগুলো মাথায় রাখবে, পর্তুগিজ ভাইসরয় ছিলেন কোন জায়গার, মালাবার কোস্ট, ওই রিজিয়নটার সব থেকে বেশি টাইম পিরিয়ড ধরে ইনিই ছিলেন, ঠিক আছে, এর নাম ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস জেনে রাখো, একটা মজার বিষয়, আমরা জানি ভারতবর্ষে একটা খুব ভালো উন্নত মানের এবং উন্নত জাতের আম পাওয়া যায় যার নাম আলফানজো। ওই আমটা ওনার নামের, ওই আমটাকে উনি এনে ভারতবর্ষের জমিতে চাষ করিয়েছিলেন, যেটা এখনো বিদেশে রপ্তানি হয়। তখনও উনি বিদেশেই রপ্তানি করাতেন, নিজের দেশেই পাঠাতেন, পর্তুগালে পাঠাতেন, স্পেনে পাঠাতেন এবং ইংল্যান্ডে পাঠাতেন। বাট এখনো এই রকম মানে সেরা জাতের আম ভারতবর্ষে যেটা চাষ হয়, যার নাম আলফানজো, প্রচুর কস্টলি, সেই আমটার নাম কিন্তু ওনার নাম দিয়েই, আলফানজো। এবার মনে রাখবে তো, এটা কিন্তু বানানো কোনো ট্রিক না, এটা সত্যি ঘটনা যে ওনার নামেই আলফানজো আমটার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া। এবার ইন্ডিয়া মানে পুরো ইন্ডিয়া নয়, আমরা যখন ব্রিটিশার্স পড়বো তখন আমরা ইন্ডিয়া মানে পুরো ইন্ডিয়া বুঝবো, এই ইন্ডিয়া মানে অনলি মালাবার। হি ইজ কল্ড দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ এম্পায়ার ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটা আসে যে হু ইজ কল্ড দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ এম্পায়ার ইন ইন্ডিয়া, হু ইজ বেসিক্যালি কল্ড দ্য রিয়েল ফাদার। না ভাস্কো ডা গামা, না ফ্রান্সিসকো আলমেডা, তাহলে রিয়েল ফাদার পর্তুগিজ এম্পায়ারের কে, আলবুকার্ক। 1509-এ দিউ আক্রমণ করে এবং দখল করে। আলমেডাও করেছিলেন ব্যাটল অফ ডিউ, উনিও করেছিলেন, কিন্তু ডিউকে পুরোপুরি কন্ট্রোল 1509-এ এসে করেন হচ্ছে আলবুকার্ক। 1510-এ সুলতান অফ বিজাপুর, তখন বিজাপুরে আদিল শাহী রাজত্ব চলছে, আদিল শাহী রাজত্ব, ঠিক আছে, মানে আদিল শাহী বংশ চলছে। তো বিজাপুরের সুলতানের সঙ্গে ওনার যুদ্ধ হয় 1510-এ। যে সুলতানের সঙ্গে, তার নাম হচ্ছে ইউসুফ আদিল শাহ, ঠিক আছে। আমরা জানি ইতিহাসে তখন আদিল শাহী বংশ রাজ করছে বিজাপুর এরিয়াতে, তো তার সঙ্গেও যুদ্ধ হয় এবং ওই পোর্শনটাও উনি, মানে গোয়া, যেটা গোয়া পোর্শনটাও উনি কঙ্কার করে নেন। আচ্ছা, আন্ডার হিজ পিরিয়ড হুগলি অ্যান্ড বালাসোর, এটা আমি বেঙ্গলের বলে মেনশন করেছি, বালাসোর যদিও না, হুগলিতে, ওয়েস্ট বেঙ্গলের হুগলিতে উনি প্রথম ট্রেডিং শুরু করে দেয়। কে করে, আলবুকার্ক। আর বালাসোরেও শুরু করে দেয়। আমি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের প্লেস, যদি কোশ্চেন ফেস করো যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় আলবুকার্ক বা কোথায় পর্তুগিজরা প্রথম ট্রেড শুরু করে, সেটা কিন্তু আনসার হবে হুগলি।
প্রথম ট্রেড মাথা রাখবে, পর্তুগিজরা বেঙ্গলে প্রথম ট্রেড কোথা থেকে শুরু করে? হুগলি। এরপরে যদি কোশ্চেন আসে, হুগলি তো আছেই, হুগলি ছাড়া পর্তুগিজরা আর কোথায় কোথায় ফ্যাক্টরি দিয়েছিল বা কোথায় কোথা থেকে বেঙ্গলে ট্রেড করতো, সেটার জন্য কিন্তু অনেক জায়গা আছে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে চুচুড়া, ঠিক আছে, যেটাকে ইংলিশে চিনচুড়া বলে, চুচুড়া। আর একটা পিপলি বলে জায়গা আছে। পিপলি জায়গাটা কোথায়? পিপলি জায়গাটা গাইঘাটা ব্লকে পড়ে, বনগায়। মানে ওটা হচ্ছে একদম ইছামতি নদীর তীর ধরে জায়গাটা, একদম ইছামতি রিভার বেরিয়েছে, মানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, ইছামতি রিভারের একদম পাশ দিয়ে গাইঘাটা ব্লক, তার মধ্যে একটা ছোট্ট জায়গা হচ্ছে পিপলি। এই পিপলিটা আর চিচুড়া, এই দুটো হচ্ছে মেন জায়গা ছিল পর্তুগিজরা মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যখন ব্যবসা বাণিজ্য শুরু করলো। হ্যাঁ আচ্ছা, হি সেট আপ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আলবুকার কোথায় নিজেদের হেডকোয়ার্টার সেট আপ করেছিল? কোচিনে। কোচিনে সেট আপ করেছিল। হি এস্টাবলিশ দেয়ার ডোমিনেশন ওভার দ্য এন্টায়ার এশিয়ান কোস্ট, অলরেডি বলে দিয়েছি। আর এই পোর্টটার কথা মনে রাখবে, হরমুজ কোথায়? পারস্য উপসাগরে। তাহলে পারস্য উপসাগরের গুরুত্বটা এখন বুঝতে পারছো, মানে পর্তুগিজদের কাছে কতটা ছিল। পারস্য উপসাগর হয়েই এসছিল বলে ওখানে একটা পোর্ট আছে হরমুজ, ওটা অব্দি ওরা কনকার করেছিল, ঠিক আছে। আর কোথায় করেছিল? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াকে আমি এখানে দেখো লিখেছি স্পাইস আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া। অ্যাকচুয়ালি গোটা ইন্দোনেশিয়াকেই ওই পিরিয়ডটায় বলা হতো স্পাইস আইল্যান্ড। কেন স্পাইস আইল্যান্ড? মশলা পাওয়া যেত বেশি। আগে ইন্দোনেশিয়া নাম ছিলই না, আগে নাম ছিল অনলি স্পাইস আইল্যান্ড, ঠিক আছে। পর্তুগিজরাই কিন্তু ব্রাজিল আবিষ্কার করে, মাথায় রাখো, পর্তুগিজরাই কিন্তু ব্রাজিল আবিষ্কার করে। এই যে পেয়ারা ভারতবর্ষে এসছে না, পেয়ারা ব্রাজিল থেকেই এসছে। কারা আনিয়েছে? পর্তুগিজরা। এখন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রাম বাংলার বাড়িতে পেয়ারা গাছ আছে। যাই হোক, হি অ্যাবলিশড সতী। এবারে লোকজন বলবে ম্যাম সতী এখানে কি করে উনি অ্যাবলিশ করলেন? আপনি তো ভুল জানেন, সতী তো অন্য সময় হয়েছে, লর্ড বেন্টিং করেছেন। ইনি যে সতীটা অ্যাবলিশ করেছিলেন সেটা আমি বারবার বলছি, ইন্ডিয়ার মালাবার কোস্টে করেছিলেন। যতটুকু তার রিজিয়ন ছিল, যতটুকু তার আধিপত্য ছিল, সেই ছোট্ট একটা এরিয়াতে সতী প্রথা উনি অ্যাবলিশ করেছিলেন, মানে বন্ধ করেছিলেন। অ্যাবলিশ সতী ইন রিজিয়ন আন্ডার হিজ কন্ট্রোল, যতটুকু তার কন্ট্রোলের মধ্যে ছিল ঠিক ততটুকু জায়গায় উনি সতী প্রথা বন্ধ করে দিয়েছিলেন। এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। উনি চাইতেন যে পর্তুগিজের যারা লোকজন, যারা পর্তুগিজ মেন, তারা ইন্ডিয়ান উমেনদেরকে বিয়ে করুক। কেন বলো তো চাইতেন? কারণ উনি খুব লঙ্গার পিরিয়ড ধরে ভারতবর্ষে ছিলেন, আর উনি চাইতেন পর্তুগিজরা পার্মানেন্ট সেটেলমেন্ট করে যাক ইন্ডিয়াতে। মানে যেটা ব্রিটিশরা করে গেছে আমাদের দেশে, সেম জিনিসটাই পর্তুগিজরাও করতে চেয়েছিল। প্রথম চাইছিল কে? আলবুকার্ক। এবং অনেক পিরিয়ড ধরে, অনেক বছর ধরে আমাদের দেশে ছিল। ও মানে কি বলবো, ইন্সপায়ার করতো, উদ্বুদ্ধ করতো যে যাও গিয়ে ভারতীয় মহিলাকে বিয়ে করো, এবং শুধু বিয়ে করে থেমে থাকলে হবে না, খ্রিস্টান ধর্মে রীতিমতো তাকে পাঠ পড়াও এবং তাকে খ্রিস্টান বানাও। এই জিনিসটা উনি ইন্সপায়ার করতেন ওনার লোকজনকে। He wanted to establish permanent settlements in India, and with this aim in mind, he encouraged his countrymen to marry Indian women and propagate Christianities. তাদেরকে বিয়ে করে তাদেরকে খ্রিস্টান ধর্ম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, ইন্সপায়ার করতেন, যাতে লঙ্গার পিরিয়ড ধরে পর্তুগিজরা আমাদের দেশেই থেকে যেতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে থার্ড গভর্নর। এই অবধি ইম্পর্টেন্ট, মানে যত জিনিস জানবে পর্তুগিজদের সম্পর্কে থার্ড গভর্নরের নাম অবধি পাবে। সেটা হচ্ছে নিনো ডি কোনা, ঠিক আছে। কোন সাল থেকে কোন সাল অবধি ছিলেন? 1529 থেকে 1538, অ্যারাউন্ড 9 ইয়ার্স ছিলেন। হি ওয়াজ থার্ড পর্তুগিজ গভর্নর। 1530-তে এই পারপাস, নিনো ডি কোনা পারপাস, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, কোন সালে কোথা থেকে ওদের হেডকোয়ার্টার কোথায় চলে যায়? আমি কি বলেছি? আলবুকার্ক ওদের হেডকোয়ার্টার কোথায় বানিয়েছিল? কোচিনে। কোথায় তাহলে? কোচিনে। নিনো ডি কোনা থার্ড গভর্নর 1530-এ
ও কি করলো, হেডকোয়ার্টারটাকে চেঞ্জ করে দিল। কোথায়? কোচিন থেকে গোয়া। এরকম ভাবে কেউ মুখস্থ বা মনে রাখার চেষ্টা করো না যে আলবুকার হচ্ছে কোচিন, আলবুকার কোচিন, আলবুকার কোচিন, এরকম মনে রেখো না। মনে রেখো প্রথমে ওরা এসছিল কোথায়? কালিকাট বন্দরে। ওদের ফার্স্ট ফ্যাক্টরি কোথায়? কোচিনে। তাই জন্য প্রথম হেডকোয়ার্টার ওরা কোথায় বানালো? কোচিনে। যখন নেনোডিকোনা এলো, ও কি করলো, ও বিজাপুরের সুলতানের থেকে, তার আগে আলবুকার্ক গোয়া পুরো ছিনিয়ে নিয়েছে। গোয়াকে তখন ওদের হেডকোয়ার্টার করে দিল। এবং পর্তুগিজদের ইন্ডিয়াতে ক্যাপিটাল ওরা মানতো গোয়াকে, ইন্ডিয়ান ক্যাপিটাল ওরা মানতো পর্তুগিজদের জন্য। পর্তুগিজদের জন্য ইন্ডিয়াতে ক্যাপিটাল ওরা মানতো গোয়া। তাহলে উনি একটাই কাজ করেন, 1530-এ হেড অফিস ট্রান্সফার করে কোচিন টু গোয়া, thus making গোয়া দ্য অফিসিয়াল ক্যাপিটাল অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে পর্তুগিজদের জন্য যে ক্যাপিটাল হলো সেটা হলো। ঠিক আছে, আমরা শুধু ফোর্থ গভর্নর পারপাস তার নামটাই জেনে রাখবো, গার্সিয়া ডি নোরোনা। অনেকে বলে শুধু উচ্চারণ করে নোরোনা, গার্সিয়া ডি নোরোনা অথবা গার্সিয়া ডি নোরোনা 1538-এ এসেছিল। এর বেশি আমরা জানবও না এবং সেরকম ইতিহাস বইতে আমরা তথ্যও পাবো না। তো এই অবধি বলো, কারোর কোনো বক্তব্য যদি থাকে, কিছু ক্লিয়ার করার দরকার হয় আমাকে একটু জানাও। কৃষ্ণা দাস, ইউ আর ফ্রম পিপলি। আচ্ছা, এখানে নীলকুঠি আছে, এখন আমরা নীলের ব্যাপারে পড়বো। কারেক্ট কারেক্ট, নীলকুঠি তো ওখানে থাকবেই, কারণ পর্তুগিজরা মেন যে এমটা নিয়ে ভারতবর্ষে এসেছিল না, সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে তুলো আর সেকেন্ড হচ্ছে নীল চাষ। আরে 1500 সালে কি নাম জাস্ট ফর ফান লেখা আছে, নিজেদের নামগুলো একটু লিখো, তাহলে আমার অসুবিধা হবে না। তো জাস্ট ফর ফানকে উদ্দেশ্য করেই বলি, 1500 সালে পেদ্রো ক্যাব্রাল তো আরাবিয়ানদের সাথে জিতেছিল। হ্যাঁ জিতেছিল, সে তো আলমেডাও আমাদের ডিউ, যখন ব্যাটল অফ ডিউ হলো তখনও জিতেছিল। স্থায়ীভাবে কঙ্কার করেনি। যখন স্থায়ীভাবে কঙ্কার করা হলো সেটাকে বলো, পলাশির যুদ্ধ তো হয়েছিল, ওটাকেই কি আমরা শুধু মহাবিদ্রোহের যুদ্ধের 100 বছর হিসেবে জানবো? তার মাঝখানে আর কোনো যুদ্ধ হয়নি? যুদ্ধ তো হয়, যেটা পার্মানেন্ট কোনো রিজাল্ট বেরোয় সেইটাই যুদ্ধ। যেটা 1500-এ যুদ্ধটা করেছিল পেড্রো ক্যাব্রাল, সেই যুদ্ধের কোনো স্থায়ী ফলশ্রুতি ছিল না, যেটা আলবুকার্কের টাইমে হয়। হ্যাঁ দেবপ্রিয়, তামাক চাষ পর্তুগিজরাই শিখিয়েছিল। শাহাবুদ্দিন, হোমরুজটা একটু বলুন। হোমরুজ একটা পোর্ট মানে কি? বন্দর। কোথাকার বন্দর? পারস্য উপসাগর, গালফ অফ পার্সিয়ার একটা পোর্ট হচ্ছে হোমরুজ। সেইখানে ওরা ট্রেড শুরু করে দিয়েছিল। মানে অনেক সময় কোশ্চেন আসে যে মানে ধরো কোথায় কোথায় ট্রেড জানতে চাইলো, সেখানে ধরো হোমরুজ একটা অপশন দিল আর অন্য অপশনগুলো ধরো সঠিক নয়, সেখানে আনসার উইল বি হোমরুজ। হোমরুজ অবস্থান হচ্ছে তোমার পারস্য উপসাগরের একটা পোর্ট, আর কিচ্ছু না। সমান 1505 to 1509, 4 ইয়ার্স হলো তো ম্যাম। এটা 2021 থেকে 2023 অব্দি কত বছর হচ্ছে? 2021টা থাকছে, ধরো 2022টা থাকছে, 2023টা থাকছে, 3 বছর হচ্ছে না? সেই হিসেবে হিস্টোরিয়ানরা বলছে। সুনন্দিতা ব্যানার্জি ম্যাম, 1515 to 1529 কোন গভর্নর ছিল? ওই সময় কোনো কোনো হিস্টোরিয়ান বলে ওই সময় গভর্নর করে পাঠানো হয়েছিল ভাস্কো ডি গামাকে, কখনো কখনো বলা হয় ওই সময় গভর্নর আলবুকার্কি ছিল, কখন কোনো কোনো বইতে বলা হয় ওই সময় গভর্নর বডি ছিলই না। পর্তুগিজরা একদম মেন মানে ওদের ক্যাপিটাল থেকে, পর্তুগাল থেকে
যে পুরো ভারতের ট্রেডটাকে হ্যান্ডেল করতো। ওরে বাবারে হিমাদ্রি, স্পেকট্রামে কারবাল লেখা আছে, ক্যাবরাল যা কারবাল তাই, নামের বানানে কিছু ইয়ে হয় না, যাহাই ক্যাবরাল তাহাই কারবাল। আমি যেমন দেখো এখানে লিখেছি নিনোডি কোনহা, অনেক অনেক বইতে NINU থাকে, লোকটা একই। চলো নেক্সট আমরা এগোই। আচ্ছা আমরা না এবারে কার্টেজ সিস্টেম পড়বো। কার্টেজ সিস্টেমটা কি? ফার্স্ট যেটা আমরা জানবো, কার্টেজ সিস্টেম হলো পর্তুগিজরা শুরু করেছিল কার্টেজ সিস্টেম। সেকেন্ড পয়েন্ট আমরা কি জানবো কার্টেজ সিস্টেমের ব্যাপারে, কার্টেজ সিস্টেমটা কি। ইভেন তোমাদের একটা ছোট্ট গল্প বলি, যখন পর্তুগিজরা এই কার্টেজ সিস্টেম লাগু করেছে তখন দিল্লিতে মানে একদম গ্রেট এম্পায়ার কে বসে আছে জানো? আকবর। আকবরের মতন লোক, মানে অত শক্তিশালী লোক, সেও অবধি এই নিয়মটাকে মানতো, সেও এই নিয়মটাকে মানতো কার্টেজ সিস্টেমকে। এবার জিনিসটা কি? কার্টেজ সিস্টেম হচ্ছে কিছুই না, যখন ভারতবর্ষ থেকে তুমি কোনো জাহাজ নিয়ে ব্যবসা করতে ওই আরব সাগরের ওপর দিয়ে যাবে, যখন আরব সাগরের ওপর দিয়ে যাবে তখন তোমাকে একটা লাইসেন্স অথবা পারমিট থাকতে হবে জাহাজের ক্যাপ্টেনের কাছে। কার থেকে পারমিটটা বা লাইসেন্স নিতে হবে? পর্তুগিজ গভর্নরের সই করা লাইসেন্স বা পারমিট থাকতে হবে। যদি না থাকে তোমার ওই পুরো জাহাজ, মাল বোঝাই পুরো জাহাজ পর্তুগিজরা সিজ করবে। বোঝা গেল? যখনই ভারত থেকে কোনো অন্য দেশে ব্যবসা বাণিজ্যের জন্য, সে সবজি হোক, সোনা হোক, গয়না হোক, যাই হোক, যে কোনো দ্রব্যই হোক, তুমি ব্যবসা পারপাস অন্য কোনো দেশে পৌঁছাচ্ছ ওই সমুদ্র পথ ইউজ করে, অ্যারাবিয়ান সি ইউজ করে, তাহলে তোমাকে লাইসেন্স অথবা পারমিট থাকতেই হবে। কার সই থাকবে তাতে? গভর্নর অথবা ভাইসরয় পর্তুগিজদের। যদি না থাকে পুরো জাহাজ কাদের হয়ে যাবে? সিজ করবে কারা? পর্তুগিজরা। এটাই বলছি যে আকবর অত শক্তিশালী সম্রাট, তাকেও লাইসেন্স পারমিট নিয়ে কাজ করতে হতো। কতটা পর্তুগিজরা নৌবিদ্যায় পারদর্শী ছিল যে আকবর, যার এত সৈন্যবাহিনী, সে অবধি পর্তুগিজদের সঙ্গে কোনো রকম ঝামেলায় জড়ায়নি। এবারে ইচ্ছা করে নিশ্চয়ই কেউ জড়াবে না বা ওখানে আধিপত্য স্থাপন করবেন এরম তো নয়, কারণ আকবর তো নিজের সাম্রাজ্য প্রচন্ড পরিমাণে স্প্রেড করেছিলেন, ওখানে কিছু করাই যায়নি। তাই জন্য উনিও পর্তুগিজদের এই সিস্টেমটাকে মেনে নিতেন। সিস্টেমটা কি? A method used by Portuguese to extract money from Indian ships. Under this system, captains of all Indian ships sailing to a destination not reserved by the Portuguese were obliged to buy passes or license from the Viceroy of India. In the absence of a pass or a license, their ship could be seized. Could be কি? সিজই হতো। এটা তো ইতিহাসবিদরা খুব সুন্দর করে ইংলিশে লিখে রেখেছে, কুড বি সিজড, সিজই করা হতো। পর্তুগিজরা সিজ করে দিতে যদি এদের কাছে লাইসেন্স না থাকতো বা পারমিট না থাকতো। তাহলে কার্টেজ সিস্টেমটা বোঝা গেল কে করেছিল? পর্তুগিজরা। আচ্ছা এবার আমরা জানবো পর্তুগিজরা মানে ফল ডাউন করলো কেন, মানে কেন ব্রিটিশাররা এত আমাদের দেশে জায়গা অ্যাকোয়ার করে ফেললো, ওদেরকে ডমিনেট করে দিল এবং ওরা মানে পালাতেও বাধ্য হলো, কেন? এর কারণগুলো জানো। প্রথমে তো বলছে সেভারাল ফ্যাক্টরস কন্ট্রিবিউটেড টু দ্য ডিক্লাইন অফ দ্য পর্তুগিজ, দ্য ভাইসরয় হু কেম। অনেকগুলো কারণ আছে পর্তুগিজদের ফল ডাউন করার। মেন কারণ যেটা, ভাইসরয়রা যারা পরবর্তীকালে এসছিল, মানে আলমেডা বা আলবুকার্ক বা নিনোডি কোনহার পরে যারা গভর্নর বা ভাইসরয় এসছিল, তারা প্রচন্ড উইক ছিল, মানে শাসন কার্য সামলানোর মতন লোক ছিল না। হয়তো গভর্নর হয়ে এসেছিল বাট প্রচন্ড উইক ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে উইক ছিল, শাসন করা বা কারোর উপরে অধিপত্য বা ডমিনেট করা ব্যাপারটাতে খুব একটা নিজেদের সুবিধা করতে পারেনি। 1580-তে পর্তুগিজ ওয়াজ মার্জড উইথ স্পেন। এইখানে একটা জিনিস হলো, 1580-তে স্পেনের সঙ্গে হঠাৎ করে পর্তুগিজ, মানে ওদের না প্রায়ই যুদ্ধ ঝামেলা লেগে থাকতো, তো ওরা মার্জার করলো, মানে স্পেনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো।
এবার সেই জিনিসটা কি হলো, যখনই স্পেনের মানে ধরো ইংল্যান্ডের সঙ্গে ঝামেলা হচ্ছে, হল্যান্ডের সঙ্গে ঝামেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে পর্তুগিজদের সেনা পাঠাতে হচ্ছে, অথবা অর্থ সাহায্য করতে হচ্ছে, অস্ত্র পাঠাতে হচ্ছে। এবারে এরা ভারতবর্ষ থেকে যে ব্যবসাটা করছে, এদের তো মেইন উদ্দেশ্য ছিল ব্যবসা করে সম্পত্তি মানে বাড়ানো, নিজেদের দেশকে আরো ধনী করা। তো এরা কি করলো, যখনই স্পেনের সঙ্গে এরা মার্জার করলো, স্পেনের এবারে যুদ্ধ লেগে আছে কার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ লেগে আছে, হল্যান্ড মানে নেদারল্যান্ডের সঙ্গে যুদ্ধ লেগে আছে। এবার ওদেরকে মানে স্পেনকে সাপোর্ট করতে গিয়ে পর্তুগিজদের অবস্থা খারাপ। ওরা অস্ত্র পাঠাচ্ছে, সৈন্য পাঠাচ্ছে, খাবার পাঠাচ্ছে, অর্থ পাঠাচ্ছে, সব পাঠাচ্ছে। ওই করতে গিয়েও এটা একটা কারণ যে ওদের ডিক্লাইন হয়ে গেল পর্তুগিজদের। আর কি কারণ, পর্তুগিজ ডিসকভার ব্রাজিল, বলছে পর্তুগিজরা ব্রাজিল আবিষ্কার করেছিল, তো ব্রাজিলে গিয়ে আরো ফল পাকড় পেয়েছে, আরো ফল পাকড় টাকড় পেয়েছে, আরো অনেক জিনিসপত্র পেয়েছে। তখন মনে হচ্ছে বাবা ইন্ডিয়াকে অনেক লোটা হয়ে গেছে, এবারে ব্রাজিলের দিকে মন দিই, এটাও একটা পারপাস। তো Portuguese discovered Brazil, which also diverted their imperial interest away from India. ব্রাজিল আবিষ্কার করার পরে ওরা আরো 2-3 পা লাফিয়ে নিয়েছে, দিয়ে বলছে বাবা ব্রাজিল আরো ভালো জায়গা, ইন্ডিয়াকে এখন কিছুদিন ওরকমই চলতে দিই, এবারে ব্রাজিলে যাই। পর্তুগিজ অফিসিয়ালস ওয়ার নেগলেক্টেড বাই, এখানে হচ্ছে অ্যাকচুয়াল আর একটা কারণ, ওদের হোম গভর্নমেন্ট মানে পর্তুগিজদের যে গভর্নমেন্ট, ওদের ক্যাপিটাল কি লিসবন, ওখানে যে গভর্নমেন্ট ছিল, ওরা এই ভাইসরয় বলো বা যাদেরকে ইন্ডিয়াতে পাঠাতো পর্তুগিজ অফিসিয়ালসদের, ওদের স্যালারি মানে পাতি বাংলায় যেটাকে বলা হয় বেতন, মাসিক মাসোহারা, তা এত কম ছিল যে এরা করাপ্ট হয়ে যায়। মানে আমি ধরো মানে আমার ধরো প্রাপ্য মূল্য 5 টাকা, আমাকে কেউ 2 টাকা দিচ্ছে, তো সেক্ষেত্রে মানে মানুষের মন, আমিও করাপ্ট হয়ে যেতেই পারি। তো এই জিনিসটাও ওদের সঙ্গে হয়েছিল। এবারে এটা তো একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে না, মানে হাজার হাজার অফিসিয়ালস পাঠিয়েছে, তাদের মধ্যে হয়তো 50% লোক করাপ্ট হয়ে গেছে। তো তো যে করাপশনটা শুরু হয়েছিল সেইটাও একটা কারণ হিসেবে ধরা হয়। ইন 1661, এই ইয়ারটা না খুব ফেমাস হিস্ট্রিতে, পর্তুগিজদের ইতিহাসে না এই 1661 প্রচন্ড ফেমাস। কেন জানো, পর্তুগাল তখন স্পেনের সঙ্গে যুদ্ধ করছে, আবার যুদ্ধ লেগে গেছে, মানে প্রায়ই স্পেনের সঙ্গে যুদ্ধ লাগতো ওদের, মার্জার ফার্জার করার পরেও যুদ্ধ। তো স্পেনের সঙ্গে আবার যুদ্ধ করছে, এবারে ওর সাপোর্ট কার থেকে দরকার, ইংল্যান্ডের থেকে দরকার। একসময় ও স্পেনের সঙ্গে মার্জার করে ও ইংল্যান্ডের বিরুদ্ধে লড়েছে, এখন ওর যখন স্পেনের সঙ্গে ঝগড়া হচ্ছে তখন ইংল্যান্ডের থেকে সাহায্যের দরকার। এবারে সাহায্যের জন্য ওরা কি করবে, প্রথমে ওরা কি করলো, পর্তুগিজদের রাজকুমারীর সঙ্গে, পর্তুগিজদের রাজকুমারীর নাম ছিল ক্যাথরিন, তার সঙ্গে ইংল্যান্ডের যে রাজকুমার তার নাম দ্বিতীয় চার্লস, চার্লস সেকেন্ড বা চার্লস 2 বলা হয়, তাদের বিয়ে দিল। মানে দেখালো দুটো রাষ্ট্রের মধ্যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে। বৈবাহিক সম্পর্ক হলে কি, তোমরা আত্মীয় ভাই, আমাদের কুটুম্ব, তো আমাদেরকে তোমাকে সাহায্য করতেই হবে। এই সাহায্য নিতে গিয়ে ইংল্যান্ডের থেকে এই পর্তুগিজরা যে নিজেদের মেয়েকে বিয়ে দিল ইংল্যান্ডের ছেলের সাথে, ডাউরি হিসেবে দিয়ে দিতে হলো পুরো বম্বে এরিয়া, মানে মালাবার কোস্টের ওপরের দিকে পুরো বম্বে এরিয়া, পুরো গিফট অ্যাজ আ ডাউরি, দহেজ যেটাকে বলে, দিয়ে দিতে হলো। ওই দহেজের জন্য এদের আরো কিছুটা পোর্শন বেরিয়ে গেল, এদিকে স্পেনের সঙ্গে যুদ্ধ লেগেই আছে, এটাও একটা কারণ। আচ্ছা, অ্যাজ আ ডাউরি, আচ্ছা প্রথমে 1661 পর্তুগাল ওয়াজ অ্যাট ওয়ার উইথ স্পেন অ্যান্ড নিডেড সাপোর্ট ফ্রম ইংল্যান্ড। This led to the marriage of Princess Catherine of Portugal and Charles II of England. As a dowry, the area of southern Bombay were handed over to the English. This basically marked the beginning of the strong English presence in India. খাল কেটে কুমির আনলো, পাতি খাল কেটে কুমির আনলো, মেয়ের বিয়ে তো দিলই, মেয়েও গেল, এদিকে জামাইরা পুরো চলে এলো, জামাইয়ের পুরো গোষ্ঠী ইন্ডিয়াতে। তখন এটাকেই বলছে দ্য বিগিনিং অফ ইংলিশ এম্পায়ার। মানে জামাইয়েরা তখন, জামাইয়ের জ্ঞাতি গোষ্ঠী সবাই তখন ইন্ডিয়াতে কিভাবে সাম্রাজ্য বিস্তার করবে তাই নিয়ে মাথা ব্যথা করে ফেললো। আর পর্তুগিজরা তখন তল্পি তল্পা গুটিয়ে সব ব্রাজিলের দিকে দৌড়াচ্ছে, ইভেন ইন্দোনেশিয়ার দিকেও।
Lastly and most important, the Portuguese power declined in the face of the tough competition from other Europeans like Dutch and English. পাতি বেসিক্যালি ডাচ নয়, ইংলিশই মেন কারণ। ব্রিটিশাররা এবং ইংলিশ মেন যাদেরকে বলে, ব্রিটিশাররাই মেন কারণ। যে কম্পিটিশন এত বেড়ে গেছিল ইউরোপিয়ানসদের তখন ওরা হচ্ছে ভাবছে আরে ভাই ইউরোপ দেশ থেকে পর্তুগিজরা যদি গিয়ে এত কিছু করছে তাহলে আমরা কেন পারবো না। তখন এত টাফ কম্পিটিশন শুরু হয়ে গেল যে পর্তুগিজরা বেসিক্যালি ছেড়ে দেমা কেঁদেবাচি হলো। বাই মিড 17th century দ্য পর্তুগিজ লেফট ইন্ডিয়া। 1700 শতকের মাঝামাঝি বলছে পর্তুগিজরা ইন্ডিয়া ছেড়ে দিল। বাট 3 of their settlements, কোথায় কোথায় আমরা জানি, এটা খুব ভালো করে জানি কোথায় কোথায় ওদের সেটেলমেন্টস ছিল। 1961 অব্দি কোথায় কোথায় ওদের সেটেলমেন্টস ছিল আমরা সবাই জানি। এক হচ্ছে গোয়া, দামান আর দিউ, 1961 অব্দি ছিল। তারপরে ওদেরকে আমরা তাড়ালাম, উই ইন্ডিয়ান্স, প্রিয়াম্বেল পড়াচ্ছেন মনে হয় ম্যাডাম কনস্টিটিউশনে, তো উই ইন্ডিয়ান্স আমরা দামান আর দিউ থেকে আর গোয়া থেকে ওদেরকে তাড়িয়ে দিলাম 1961-এ, দিয়ে ইউনাইটেড টেরিটরি ঘোষণা করে দিলাম। এই পারপাস একটা জিনিস জেনে নাও, 1987-এ গোয়াকেও কিন্তু আমরা একটা স্টেট বলে ঘোষণা করে দিলাম। তাহলে ইউনিয়ন টেরিটরি হিসেবে পড়ে থাকলো কে? দামান আর দিউ। 1961 অব্দি ইউনিয়ন টেরিটরি আমরা বললাম গোয়াকে, আর 1987-এ আমরা গোয়াকে আমাদের নিজেদের ভারতের একটা স্টেট বলে ঘোষণা করে দিলাম। ইম্প্যাক্ট অফ পর্তুগিজ, পর্তুগিজরা আমাদের দেশে কি কি ইম্প্যাক্ট ফেলে গেছে এই যে এতগুলো বছর ছিল, কি কি ইম্প্যাক্ট হলো। যেমন ব্রিটিশরা ছিল বলে আমাদের দেশে অনেক অনেক ইম্প্যাক্ট পড়েছে। এই আমাদের কলকাতায় ভিক্টোরিয়া হয়েছে, এই আমাদের চৌরঙ্গীর মোড় হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, এত কিছু হয়েছে। তাই তো আমরা তো ভাবি ইংরেজদের জন্য কি কি হলো, ঘন্টা ভাবি আমরা। আমাদের দেশের লোকজন আমরা কি নিজেরা ক্যাপাবল না? আমাদের দেশের লোকজনকে দিয়েই তো করিয়েছে। যাই হোক, তো এদের ইম্প্যাক্ট কি? দ্য পর্তুগিজ বিগান টু প্রোপাগেট ক্রিশ্চিয়ানিটি, এইটাই এদের মেন মাথা ব্যথা। আর দুটো, আর একটা কি আমি আগের দিন বলেছি, একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর একটা কি খ্রিস্টান ধর্ম প্রচার করা। তো এরা কি করলো, মালাবার আর কোঙ্কন কোস্টে, মালাবার উপকূল আর কোঙ্কন কোস্টে মানে বিভৎস পরিমাণে খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করে দিল। ইভেন আমরা যে মানে ওই এরিয়াতে এবং আমাদের ভারতবর্ষে এখনো যে সকল চার্চগুলো আছে যেগুলো ক্যাথলিক চার্চ, সেই চার্চের মডেলও এরা আমাদের দিয়ে গেছে। যে ভাই ক্যাথলিক চার্চ কিরকম হবে, সরু হবে, লম্বা হবে, না গোল হবে, না রেক্ট্যাঙ্গুলার হবে, কিরকম ধাঁচে হবে ক্যাথলিক চার্চ, সেটাও পর্তুগিজরা আমাদেরকে, পর্তুগিজদের যারা ক্রিশ্চিয়ান ফাদার ছিল তারা আমাদের ওই ধাঁচের মডেলটা বানিয়ে দেওয়া হয়েছে। ইভেন একটা ইতিহাস তোমরা হয়তো অনেকেই জানো না, জেনে রাখো, দুজন ফাদার, একজন মানে আমি তোমাদেরকে নামগুলোও বলবো, ফাদার রফ বলে একজন ফাদার, ইনি এতটাই মানে ডেসপারেট ছিলেন যে ওই এরিয়াগুলোতে, মালাবার কোঙ্কন উপকূলগুলোতে মানে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এত ডেসপারেট ছিলেন, প্রতিটা মন্দির ভেঙে গুড়িয়ে দেন উনি। প্রতিটা, গোয়াতে একটা টাইমে কোনো মন্দিরই মানে যে কটা মন্দির ছিল সব ভেঙে ফেলা হয়, সব সব ভেঙে ফেলে মানে জায়গায় জায়গায় চার্চ খাড়া করে দেওয়া হয়। মানে ধর্ম প্রচার ওদের কতটা ইম্পর্টেন্ট ছিল। মেন ফান্ডা কিন্তু ওটাই মাথার মধ্যে ছিল যে আমরা এখানে এসে সেটেল করব, তাই সবাই খ্রিস্টান হও, হিন্দু মুসলমান সব ভুলে যাও, সবাই মিলে খ্রিস্টান হও। মানে তোমরা ভাবো, মানে মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে ওদের, মানে মানে ভারতবর্ষের ওই উপকূলের মানুষদের মনের মধ্যে ওরা কতটা জায়গা করে নিয়েছিল যে নিজেদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে ওরা নিজেদের মন্দির ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, কি বানাচ্ছে, চার্চ বানাচ্ছে। 1540-তে অল দ্য টেম্পলস অফ গোয়া ওয়ার ডিস্ট্রয়েড। কে করেছে? ফাদার রডলফ আর ফাদার মনসরেট, এরা দুজন ইনভলভ ছিল সমস্ত মন্দির ভেঙে ফেলার জন্য, সমস্ত মন্দির ভেঙে ফেলার জন্য। দে ব্রট, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট, যেটা এই মানে প্রিন্টিং প্রেস ইন্ডিয়াতে সবার আগে এনেছিল কারা? পর্তুগিজরা।
ঠিক আছে, পর্তুগিজরা সবার আগে প্রিন্টিং প্রেস এনেছিল। ফার্স্ট প্রিন্টিং প্রেস যদি তোমাদের কাছে কেউ জিজ্ঞেস করে কোথায় হয়েছিল, বলবে গোয়া। ঠিক আছে, 1556-এ। এই সালটা একটু মাথায় রেখো, হ্যাঁ, এটা কোশ্চেন আসে, প্রচন্ড ইম্পর্টেন্ট। 1556-এ ফার্স্ট প্রিন্টিং প্রেস এনেছিল কারা? পর্তুগিজরা। কোথায় হলো? গোয়াতে হলো। কারণ কি? ওই সময় অলরেডি গোয়া ওদের ক্যাপিটাল, আলবুকার্ক চলে গেছে, রিনুডিকেনহা এসছে, তো ও এসে থার্ড গভর্নর এসে কি করেছে? গোয়াতে ক্যাপিটাল করে দিয়েছে, মানে হেডকোয়ার্টার করে দিয়েছে। তো গোয়াতে 1556-এ প্রথম বাইবেল ছাপা হলো কন্নড়া ভাষায় আর মালায়ালাম ভাষায়। দেখবে অনেক মালায়ালি ক্রিশ্চিয়ান হয়, অনেক কন্নড় ক্রিশ্চিয়ান হয়। অ্যাকচুয়ালি যারা মালায়ালি, যারা মানে মালায়ালাম যাদের ল্যাঙ্গুয়েজ, যাদের কন্নড় ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা, সেই সব লোকজনগুলো সব উপকূল এরিয়াতে বাস করতো, তাদেরকে ধরে 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 ক্রিশ্চিয়ান বানানো হয়েছে। এবং প্রথম প্রিন্টিং প্রেস আনা হয়েছে, কি পারপাস আনা হয়েছে সেটা ভাবো একবার। কি প্রথম কি ছাপা হয়েছে? না, বাইবেল ছাপা হচ্ছে কন্নড় ভাষায় আর মালায়ালাম ভাষায়, মানে যাতে সাধারণ মানুষের কাছে বাইবেল পৌঁছে যায়, তাদের মাতৃভাষায় সেই বাইবেলটা পড়তে পারে। ইংলিশ তো পড়তে পারবে না, বা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ তো পড়তে পারবে না, তাদেরই মাতৃভাষায় ছাপানোর ব্যবস্থা করা হলো, যাতে ল্যাঙ্গুয়েজটা বুঝে ক্রিশ্চিয়ান হয়ে যায়। দে ইন্ট্রোডিউস সেভারাল ক্রপস। এইটা হচ্ছে মজার জিনিস, পর্তুগিজদের অনেক 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 সবজি এনেছে আমাদের দেশে। আলু সেন্ট্রাল আমেরিকার থেকে এনেছে আমাদের দেশে, এসে চাষ করেছে। সুইট পটেটো বললাম, পেয়ারা, পেয়ারা ব্রাজিল থেকে এনেছে, পেঁপে, পাপায়া, কমলা লেবু, ইভেন লাল লাল যে লঙ্কাগুলো হয় না, বড় বড় লঙ্কা যেগুলো, সেটা অব্দি ওরা এনেছে। মানে কি আনিনি? আজকে পশ্চিমবঙ্গে মানে প্রতিটা গ্রাম বাংলায় যদি যাও, মোড়ে মোড়ে একটা করে পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ আছে, দিয়ে গেছে। খাওয়ার সময় সবাই আজকে ভাববে পর্তুগিজরা দিয়ে গেছে। টোবাকো, খুব ভালো জিনিস দিয়ে গেছে এটা আমাদের দেশে, টোবাকো, তামাক। আমরা কি পড়েছি ঋগ্বেদিক পিরিয়ড অবধি কোন ক্রপের ব্যবহার আমরা জানতাম না? তামাকের ব্যবহার আমরা জানতাম না, তাই তো? তামাক আনলো কারা আমাদের দেশে? পর্তুগিজরা। কর্ন মানে ভুট্টা, ওরা আনলো। লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স যেটা, সেটা ওরা। কি না, আনারস, লিচু, অরেঞ্জ, কাজু বাদাম, ইভেন আমরা যে কাঁচা ছোলা খাই না, কাঁচা ছোলা, ইংলিশ হিন্দিতে মনে হয় সিং দানা বলে, সেই কাঁচা ছোলা মানে যেটা কালো রঙের যেটা ছোলা হয়, সেই ছোলাটা অব্দিও ওরা এনেছে। আচ্ছা, আর একটা জিনিস এটা জেনে রাখো, প্রিন্টিং প্রেসের মতোই ইম্পর্টেন্ট, প্রথম শিপ বিল্ডিং, জাহাজ নির্মাণ মডার্ন পিরিয়ডে আফটার 1498, জাহাজ নির্মাণ কারখানা পর্তুগিজরাই করেছে ইন্ডিয়াতে। যদি কোশ্চেন আসে শিপ বিল্ডিং ফ্যাক্টরি বা শিপ বিল্ডিং ব্যাপারটা কারা শুরু করে ভারতবর্ষে, মাথায় রাখবে পর্তুগিজ। আচ্ছা, এরপরে আমরা শুরু করব ডাচ। আজকে আমরা ডাচ শেষ করে ফেলবো। পর্তুগিজ নিয়ে যদি আর কোনো রকম কোশ্চেন থাকে আমাকে একটু চটপট জানাও। আচ্ছা, কারোর কোনো কোয়েরিজ আছে তাহলে আমাকে একটু জলদি জলদি জানাও, আমরা আজকে ডাচটাও পড়বো। রেখা, রেখা, হলোসেন এরিয়া, হলোসেন এরা তুমি মানে জানতে পেরেছো? জেনে আমাকে জানানোর কথা ছিল আজকে। হলোসেন এরা মানে কি আমাকে এক্ষুনি জানাও। সৌরভ বরাট ম্যাম, ডাব্লিউবিসিএস তো শুধু ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, পর্তুগিজরা ইন্ডিয়াতে কি কি করেছে আমরা শুধু সেইটুকুই জানবো।
আর ওদের কি কি ইম্প্যাক্ট, কেন ডিক্লাইন করেছে আমরা শুধু সেটুকুই জানবো। এর বাইরে ব্রাজিলে গিয়ে বা ইন্দোনেশিয়ায় গিয়ে কি কি করেছে আমাদের জেনে লাভ নেই। আচ্ছা, তাহলে আর কারোর কোনো কোয়েরি নেই, আমরা তাহলে এবারে ডাচ পড়ি। প্রতীক্ষা, প্রতীক্ষা লামা, ফার্স্ট ট্রেডিং ফ্যাক্টরি কালিকাট না কোচিন ম্যাম? কোচিন, কোচিন, ফার্স্ট ফ্যাক্টরি কোচিন। চলো সবার ক্লিয়ার। এবার আমরা ডাচ পড়বো। ডাচ আমি কি বলেছি, ডাচ মানে কারা? হল্যান্ড বা নেদারল্যান্ডের লোক। নেদারল্যান্ড কি আগে আমরা কি বলতাম? হল্যান্ড বলতাম। এবারে বলছে ফার্স্ট, যদি মানে প্রথম কোশ্চেন যে কটা আসবে আমি সেই কটা রিলেটেডই পড়িয়েছি, বেশি ডাচ নিয়ে পরের দিনের ক্লাসে ম্যাম ডাচের বাবা এই, ডাচের মা এই, ডাচের কাকিমা এই সব গল্প আমি শুনবো না। প্রথম ডাচ ট্রাভেলার কে এসেছিল ইন্ডিয়াতে, শুধু এই নামটা মনে রাখবো। শুধু এই নামটা মনে রাখবো, হাউটম্যান যাকে আমরা বলি, ঠিক আছে? হাউটম্যান কোন সালে এসেছিল? 1596। কর্নেলিয়াস ডি হাউটম্যান, আমরা হাউটম্যান নামটা মনে রাখবো। 1596 এ এলো। 1602-তে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হলো। আমি বলেছি প্রতিটা ইউরোপিয়ানদের একটা করে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, প্রতিটা ইউরোপিয়ানদের একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে অনলি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়। তাহলে 1602-তে ডাচদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো। 1605-এ কি হলো? ফার্স্ট ডাচ ফ্যাক্টরি হলো কোথায়? মৌসুলিপাত্তানাম। মৌসুলিপাত্তানাম এটা কোথায় বলো তো? আন্ধ্রায়। এই বছরই ডাচরা কি কি কনকার্ট করেছে দেখো। এই বছর ওরা কনকার্ট করলো ইন্দোনেশিয়া, যেটাকে আমরা স্পাইস আইল্যান্ড বলতাম। কারা প্রথমে নিয়ে রেখেছিল ইন্দোনেশিয়াকে? পর্তুগিজরা। তাহলে 1605-এ পর্তুগিজদের থেকে ইন্দোনেশিয়া ছিনিয়ে নিল কারা? ডাচরা। মানে কম্পিটিশন কত বেড়ে গেছে ভাবো। প্রথম ওরা ফ্যাক্টরি দিল কোথায়? আন্ধ্রার মুসলিপাত্তানামে। 1605-এই ওরা ইন্দোনেশিয়াকে নিয়ে নিল, বা যেটাকে আমরা স্পাইস আইল্যান্ড বলতাম সেটাকে নিয়ে নিল পর্তুগিজদের কাছ থেকে। 1606-এ কি হলো? সেকেন্ড ফ্যাক্টরি হলো কোথায়? পেটাপুলি। পেটাপুলি একটা জায়গা কোথায়? নিজাপাত্তানাম। নিজাপাত্তানাম আবার কোথায় বলো তো? নিজাপাত্তানাম আবার আন্ধ্রার দিকে। আন্ধ্রার দিকে একটা জায়গা হচ্ছে নিজাপাত্তানাম, সেখানকার একটা জায়গা হচ্ছে পেটাপুলি। দে ইস্যুড গোল্ডেন কয়েন্স। কোশ্চেন কিন্তু ডাচ পিরিয়ড থেকে এটা আসে। হ্যাঁ, ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল? মাছলিপট্টনম। এটা সেকেন্ড ইম্পর্টেন্ট কি, ডাচরা একটা স্বর্ণ মুদ্রা চালিয়েছিল ভারতবর্ষে এসে, একটা গোল্ডেন কয়েন কালচার শুরু করেছিল। মানে গোল্ডেন কয়েন, সোনার কয়েন ছাপিয়ে সেটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। সেই কয়েনটার নাম কি সেটা কোশ্চেন আসে। প্যাগোডা কয়েন বলে ওটাকে, ঠিক আছে? প্যাগোডা কয়েন্স, প্যাগোডা কয়েন্স বলা হয়। যে গোল্ড কয়েনটা ওরা চালিয়েছিল ডাচরা সেটাকে বলে প্যাগোডা কয়েন। 1627-এ দেখো এই দুটো জিনিসই ইম্পর্টেন্ট। পিপলি যেটা ওয়েস্ট বেঙ্গলে, আর 1653-তে চিচুড়া বা সিনচুড়া তে ফ্যাক্টরি সেট আপ করলো ডাচরা, ঠিক আছে? ডাচদের এম কি ছিল দেখো? ডাচদের এম ছিল দুটো। এক হচ্ছে কটন ইন্ডাস্ট্রি। এরা কি বলেছিল জানো তো ডাচরা, যে আমরা ভারতবর্ষ তোমাদের দেশ থেকে আমরা মশলা নিয়ে যাব, বা আমরা ইন্দোনেশিয়া এখন দখল করেছি পর্তুগিজদের থেকে, তো আমি তোমাদের দেশ থেকে কিছু মশলা নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ায় বিক্রি করব, আর ইন্দোনেশিয়ার থেকে অনেক মশলা এনে তোমাদেরকে দেব, তার বদলে তোমরা আমাদেরকে একটু ওই কটন মানে সুতির কাপড় দাও।
ওরা মেন মাথা ব্যথা ছিল ওদের কটন ইন্ডাস্ট্রি খোলার। লোভটা ভারতবর্ষের লোকজনকে কি দেখালো, আমরা ইন্দোনেশিয়ার থেকে অনেক ভালো ভালো মশলা তোমাদেরকে এনে এনে দেবো, তার বদলে আমাদেরকে তোমরা তুলো দাও, তুলো। আর কি ছিল? ইন্ডিগো, নীল চাষ। এই দুটো জিনিস নিয়ে মাথা ব্যথা ছিল। এবারে গল্প হচ্ছে, এই দুটো জিনিস নিয়ে মাথা ব্যথা তো অন্য ইউরোপিয়ানসদেরও ছিল। তার মধ্যে বড় নাম কারা? ব্রিটিশার্স, যারা ইংল্যান্ডের লোক। তারা বলছে যে তুমি একা একা সব খাবে, তুমি তুলোও নেবে, তুমি নীল নীল চাষও করবে, দিয়ে নীল নেবে, হবে না। দিয়ে ঝামেলা লেগে গেল। কি? 1759-এ 1759-এ ফট বিটুইন ডাচ অ্যান্ড ব্রিটিশার্স। ব্রিটিশাররা অবভিয়াসলি ডাচদের হারিয়ে দিল, আর ডাচরাও তল্পি তল্পা গুটিয়ে চলে গেল কোথায়? নেদারল্যান্ড। আমাদের ডাচ থেকে তাহলে কি কি জানতে হচ্ছে? কি ওদের এম ছিল, ফার্স্ট ট্রাভেলারকে, কবে প্রথম ফ্যাক্টরি সেট আপ হয়েছে, আর কোন যুদ্ধে হেরিয়ে গিয়ে ওরা নেদারল্যান্ডে চলে গেছে। দ্যাটস ইট। ঠিক আছে, 1759-এ ওরা ব্রিটিশারদের সঙ্গে লড়াই করে, দিয়ে হেরে যায়, দিয়ে নেদারল্যান্ডে তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়ে। আচ্ছা, এবারে বলো ক্লাসে কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আচ্ছা, এই পারপাস একটা জিনিস জেনে রাখো, তোমাদের জাস্ট জানিয়ে রাখি, ইনফরমেশন, জাস্ট এটা কোশ্চেন আসবে না। সেটা হচ্ছে, এই যে ডাচরা আমাদের দেশে এসছিল না, এরা বেসিক্যালি, ডাচদের তো নিজেদের দেশে একটা পার্লিয়ামেন্ট ছিল, ডাচ পার্লিয়ামেন্ট। সেই পার্লিয়ামেন্ট থেকে ডাচরা বললো পর্তুগিজদের তো অবস্থা খারাপ হয়ে এসছে, এবার আমরা ইন্ডিয়া যেতে চাই, আমাদেরকে একটা 21 বছর ধরে বাণিজ্য করার, ব্যবসা করার জন্য পারমিট বা পারমিশন দেওয়া হোক। তো 21 বছর পারমিশন দেওয়া হলো ডাচ পার্লিয়ামেন্ট থেকে। কাদেরকে? ডাচদেরকে। ওরা পাতি শুধু ব্যবসা করার জন্য এই পারমিশনটা তাদের পার্লিয়ামেন্ট থেকে নিয়ে ভারতবর্ষে ঢুকেছিল। আর একটা জিনিস হচ্ছে, এই যে বোর্ড অফ ডাইরেক্টরস হয়েছিল ডাচদের, যাদেরকে নিয়ে, মানে বোর্ড অফ ডাইরেক্টর মানে যারা মাথা, যাদের আন্ডারে অফিসিয়ালসরা থাকবে, ওটা তো একটা কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টরস ছিল, একটু মাথায় রেখো, 17 জন মেম্বারকে দিয়েছিল। 17 মেম্বার্স ওয়ার দেয়ার ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। ঠিক আছে, আর ওদের পার্লিয়ামেন্টের কাছ থেকে, ডাচ পার্লিয়ামেন্টের কাছ থেকে 21 বছরের জন্য মাত্র ভারতবর্ষে ব্যবসা করার জন্য পারমিশন নিয়ে ওরা এসছিল। এবার তোমাদের যা যা ডাউট আছে আমাকে একটু জলদি জলদি বলো। ইরাক আজিজ, এটার নোটস কখন পাবো? নোটস পেয়ে যাবে এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ক্লাস। আর একটা আমার লাগবে হয়তো, কারণ ব্রিটিশ পিরিয়ডটা অনেকটা জিনিস জানানোর আছে তোমাদের। আমি যদি বেশি তাড়াহুড়ো করে নোটের জন্য, এখন তোমরা বেশি হুড়োহুড়ি করো, হয়তো ওখানটায় মানে ইয়ে হয়ে যাবে না। তো আমার ব্রিটিশের জন্য হয়তো, ব্রিটিশার্স পড়ানোর জন্য একটা ক্লাস লাগবে। আর বাকি আমাদের কি থাকছে, আরো দুটো ইউরোপিয়ানস থাকছে, তাই তো? একটা ফ্রেঞ্চ আমরা পড়বো, তাই তো? আগের দিন আমরা বলেছিলাম তো, ফ্রেঞ্চ পড়বো, ব্রিটিশার্স পড়বো। তো হয়তো আর দুটো ক্লাস চলবে, দুটো ক্লাসের পরই আমি নোট দিয়ে দেবো, বা হয়তো তার আগেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, রেখা আনসার করেছে, এরা হোয়েন আইস ওয়াজ মেল্টিং অন আর্থ অ্যান্ড টেম্পারেচার ওয়াজ গোয়িং টু বি নর্মাল। কারেক্ট। যখন নাতিশীতোষ্ণ ওয়েদার হচ্ছিল, আস্তে আস্তে পৃথিবী শীতল হচ্ছে আর বরফ গলতে শুরু করেছে, তাই তো? ওই পিরিয়ডটাকে বলে হলোসিন এরা। ভেরি গুড। কেয়া দে, কারেক্ট। এটা ব্যাটল অফ বিদারা, এটাকে বলে ব্যাটল অফ বিদারা বা বেদারা। দুটো 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 জিনিসই এক। তোমরা আবার অন্য বই থেকে, ম্যাম এখানে বলেছে বেদারা, ওখানে বলেছে বিদারা, দুটোই এক। ভেরি গুড, ব্যাটল অফ বেদারা অথবা বিদারা। মডার্নের জন্য কোন বই ফলো করব ম্যাডাম? মডার্নের জন্য অনেক বই মার্কেটে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট অফ অল তো এনসিআরটি পড়ো। সেকেন্ড হচ্ছে কনসাল পড়তে পারো, অথবা কৃষ্ণা রেড্ডি পড়তে পারো। স্পেকট্রাম তো আছেই, বাট আমার মনে হয় স্পেকট্রামের ল্যাঙ্গুয়েজটা একটু তোমাদের কঠিন লাগতে পারে। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস এক্সামিনেশন, যার জন্য আমার মনে হয় এনসিআরটি আর কৃষ্ণা রেড্ডি আর বনসাল ইজ এনাফ। আর তার সঙ্গে তো জীবন মুখোপাধ্যায় আছেই।
काजी पीडीएफ मिल जाएगी, डोंट वरी। পারিজাত ঘোষাল অনেক অনেক ধন্যবাদ। আমার স্টুডেন্টদের আবার ধন্যবাদ, আবার অনেক 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 ধন্যবাদ নোটবুকের তরফ থেকে, প্রচন্ড অসংখ্য ধন্যবাদ। কারণ আমি দেখছি আমাকে যারা সোশ্যাল মিডিয়াতে ফেমাস করে দিচ্ছে, স্ক্রিনশট দিয়ে ম্যাডাম ভুল পড়াচ্ছেন, বিষয় মাথা মুন্ডু না বুঝে ভুল পড়াচ্ছে বলে দিচ্ছে, অলমোস্ট নোবেল পেয়ে যাওয়া হিস্ট্রিয়ান। যদিও আমি কি বলেছি, নোবেল হিস্ট্রিতে দেওয়া হয় না, হিস্ট্রিতে নোবেল দেওয়া হয় না। তবুও মানে আমি ভাবি আজকাল মাঝে মাঝে, ভাগ্যিস আমরা মডার্ন পিরিয়ডটা 47 48 অ্যারাউন্ড শেষ করি। মানে যদি মডার্ন মানে 2021 অব্দি পড়ানো হতো, তাহলে এইসব সকল হিস্টোরিয়ানদের নাম নির্ঘাত আমরা বইতে পেতাম। আমি শিওর এইসব হিস্টোরিয়ানদের নাম আমরা বইতে পেতামই, যদি 2021 অব্দি মডার্ন পিরিয়ডটা আমাদের পড়ানো হতো। হ্যাঁ 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 শুভদীপ, ডেন্স পড়াবো, ডেন্স পড়াবো। আমি বারবার বলছি যতটুকু WBCS এ প্রয়োজন ততটুকু পড়ো। 8টা সাবজেক্ট মাথায় রাখতে হয়। কেউ কি বলতো, এই যে এত সুন্দর করে জিওগ্রাফি ম্যাডাম জিওগ্রাফি পড়ান, পলিটি ম্যাডাম পলিটি পড়ান, নোটবুক এত সাহায্য করছে, আকাশ স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অঙ্ক বোঝাচ্ছেন, এতগুলো সাবজেক্ট, আমরা কি আলাদা আলাদা সাবজেক্টের ডক্টরি বা মাস্টারি করতে এসেছি? আমরা তো শুধু এই এক্সামটাকে আমরা মাথার মধ্যে মানে মেন লক্ষ্য হিসেবে ধরে আছি। যতটুকু প্রয়োজন টিচাররা বারবার জিনিসটাকে ঘাটে, প্রতিটা সাবজেক্টের টিচার, ট্রাস্ট মি, সবাই প্রচন্ড এর পেছনে সময় দেয়, তারপরে গিয়ে একটা ক্লাস আমরা তৈরি করি। তাই জন্য কাউকে ছোট করার আগে 10 বার আপনারা যেই করছেন, সে অন্তত 50 বার ভাবুন। চলো তাহলে, ক্লাসে আর কোনো অসুবিধা নেই? অসুবিধা থাকলে আমার তোমাদেরকে বলা আছে, আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে সেগুলো ক্লিয়ার করে দেবো। বাড়িতে আবার ক্লাসটা দেখো, নিজেরা হাতে করে নোট বানাও, যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো বাই, ভেরি গুড বাই, হ্যাভ আ নাইস ডে।